চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন। এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, এবং এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী। এখানে উপস্থিত আছেন আমাদের 7, 8, 9 তিনজন এবং এখানে আমার সম্মুখে উপস্থিত মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হুসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, এখানে সম্মানিত কাউন্সিলর বৃন্দের মধ্যে রয়েছেন ভারতী স্বামী, এখানে হুমায়ুন কবির শাহীন, আমাদের হাবিব রহমান হাবিব, আমাদের ফয়সাল চৌধুরী। আসলে এখানে দল যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, এক কথায় এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে এত জোরে গলা আমার নাই, এত বেশি এনার্জি লস করতেও চাই না, কারণ বক্তব্য দিয়ে যদি এখনই এনার্জি লস করি যে সামনের কোনোগুলো আমাদের যে এনার্জিটা থাকা দরকার আছে। আর যারা আমার মনে হয় যে স্পিড নিয়ে আমরা কথা বলি, সামনের আন্দোলন সংগ্রামে সেই স্পিডটা যেন আরও সামনের দিকে যায়। তো কঠিন সময় সামনে, এই মুহূর্তে বিএনপি মহানগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে যে মহানগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা এবং সেটাই এই স্পিডটা ধরে রাখতে পারলে আমার মনে হয় আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও বেশি শক্তিশালী হবে। আমরা যে যাই বলি না কেন, মহানগর যদি শক্তিশালী হয়, এটা হচ্ছে ডিভিশনাল হেডকোয়ার্টার, সিলেট বিভাগের পান কেন্দ্র, এটা হলো নাবিক। এই জায়গায় আমরা যদি সুসংগঠিত হতে পারি, তাহলে আমাদের যে কোনো প্রোগ্রাম, আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সম্ভব। এখন আজকের এই সম্মেলনে আসলেই নেতৃত্ব বেরিয়ে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা প্রতি আমার অনুরোধ, আপনারাই ভালো করে জানেন যে কোন নেতাকে নির্বাচিত করলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একত্রিত করে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে দলকে সামনের দিকে নিয়ে যাবে। নিশ্চয়ই আপনারা সেই নেতাকে নির্বাচিত করেন। অমুক ভাইয়ের চয়েস, অমুক ভাইয়ের আশীর্বাদ, এটা দেখে কিন্তু নির্বাচিত করবেন না। নির্বাচিত করবেন আপনাদের এলাকার, যার দ্বারা এলাকার সকল নেতাকর্মীরা সুসংগঠিত হতে পারবে, তাদেরকে নির্বাচিত করবেন। আমি পিছনে যারা একটু গল্প গুজব করতেছেন একটু শুনেন। আমরা এখানে জ্বালাও পোড়াও বক্তব্য অনেক শুনছেন। সামনে যে দিনগুলো আসতেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু আপনারা কমিটি তৈরি করতে হবে। সেই কমিটি আজকে যারা নির্বাচিত হবেন, আর যারা অনেকে বলছেন যারা নির্বাচিত হবে, এটা একটা প্রতিযোগিতা। এটাকে আমরা পুরো অবস্থায় প্রতিহিংসা হিসাবে নেব না। প্রতিযোগিতার মনোভাব নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ওই দিন, ওই মুহূর্তের পর থেকে ঐক্যবদ্ধভাবে আপনারা এই সংগঠনের জন্য যাবে, তাহলে সংগঠন শক্তিশালী হবে। আমরা যদি আমাদের
এই কর্মসূচির মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটাতে পারি, তাহলে আমাদের সব সব কিন্তু মনে রাখবেন, কেউ রেহাই পাবেন না। এটা মনে রাখবেন, বিএনপির সিল যাদের পিঠে একবার লেগে গেছে, এদেরকে মনে রাখতে হবে আমাদের এখন আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে যদি আপনারা যদি আরো নীরব থাকি বা আমরা যদি সক্রিয় না হই, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমরা যদি এখনো ঘুরে না দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই সরকারের মাথা মোটামুটি খারাপ হয়েছে, কারণ তারা ভালো করে জানে এই দেশে কাকে কাকে তারা বন্দি করে রাখলে এ দেশের শাসনদল তারা বেশি দিন টিকে থাকবে। সেজন্যই তারা এই বাংলাদেশের গণমানুষের নেত্রী, আপসহীন নেত্রী, যাকে কোনো প্রলোভন দিয়ে কোনোভাবেই সরাতে পারে নাই, তিনি আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আজকে দীর্ঘদিন ধরে কারাবরণ করে যাচ্ছে। আজ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, তাহলে অনেক আগে এই সরকারের অবস্থা আরো খারাপ হবে। তাই তারা যেমন বেগম খালেদা জিয়াকে তারা বন্দী করে রেখেছে, তেমনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার অহংকার তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তারা দেশত্যাগ করে রেখেছে। তারা জিয়া পরিবারকে ধ্বংস না করলে তাদের খাইশ পূর্ণ হবে, এবং একমাত্র তাদের মাথা ব্যথা জিয়া পরিবার। তারা মিথ্যার বেসাতি নিয়ে সকাল থেকে গত 14 বছর যাবৎ ঘুম থেকে উঠেই বিছানায় যাওয়া পর্যন্তই শুধু খালেদা জিয়া, তারেক রহমান আর বিএনপির চতুর্গোষ্ঠীর উঠে তার রূপ বসে আছে। তারা এখন অন্য কিছু ভুলে গেছে। এখন দেখেন তারা একটাই আতঙ্ক, যদি বিএনপি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের কি অবস্থা। আমরা তো এটা বলি না, আমরা বলছি বিএনপি ক্ষমতায় ফিরে আসলে তাদের মতো এইভাবে আমরা অত্যাচার নির্যাতন করব না। তবে দেশের সম্পদ যারা চুরি করেছে, দেশকে যারা লুটপাট করেছেন তাদেরকে, এবং যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে প্রতিহিংসায় বিএনপি কখনো করে নাই, করবে না। আর যদি বিএনপিকে যদি ভয় না পান, কেউ কেউ বলে থাকেন বিএনপি আবার আমাদের কি খেলা হবে আরো অনেক কিছু, অনেক শব্দগুলো এখানে তারা ব্যবহার করেন। তাহলে এখন খেলতে আসেন না কেন? আমি তো ঢাকায় দেখতেছি, বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় তো খেলার জন্য প্লেয়াররা যখন রাস্তায় নামে তখন অন্য দলের খেলোয়াড়দেরকে পাওয়া যায় না, খেলোয়াড়দের পাওয়া যায় না। টেলিভিশনে বক্তব্য অনেকেই দিতে পারেন। পুলিশ, র্যাব এগুলা দেখে আমার তো মনে হয় কোথাও বাংলাদেশের কোথাও তারা এক ঘন্টাও দাঁড়াতে পারে। কিন্তু এখন আবার তারা সরব হয়ে গেছে, আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, পেন্ডিং মামলা, বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তারা হয়রানি করার চেষ্টা করছে। আমাদেরকে বুঝতে হবে, এই সকল যত মামলায় হোক না কেন আমাদেরকেও কৌশলী হতে হবে, আমরাও সেদিকে সজাগ থাকতে হবে। একই সাথে আজকে মহানগর আমি বিএনপিকে ধন্যবাদ জানাই,
যে অন্ততপক্ষে ঘরের ভিতরে কমিটি না করে অন্তত কিছুটা জনসম্মুখে এনে আজকে আমরা নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হচ্ছে। এর জন্য তারেক রহমানকে ধন্যবাদ। এই বিষয়টা আমরা এখন উপলব্ধি করতে পেরেছি, তিনি এই কুক্ষিগত করে রাখার যে অপচেষ্টা, সেটা থেকে বের করে নিয়ে আসার যে কৌশল তিনি সম্মেলনের মাধ্যমে শুরু করেছেন, তাতেই দল সুসংগঠিত হয়ে রয়েছে। এখন দলের নেতাকর্মীদের মধ্যে একটা আস্থা ফিরে আসছে যে আমি যদি কাজ করি তাহলে তৃণমূল নেতা আমাকে নির্বাচিত করে, কাজ না করলে ওই কারো তদবিরে আমাদের সিলেকশনের কথা বাদ দেন, সিলেকশনকে আমি বিশ্বাসী করি। এই ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা হলো প্রকৃত নেতা, কারণ তার প্রতি মানুষের আস্থা বা কর্মীদের আস্থা আরো শক্তিশালী। আমিও জেলা বিএনপির দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম, মহানগর বিএনপিরও সভাপতি ছিলাম। আমরা শুধু সম্মেলন, আমি এটাও বলি, যখন ওয়ার্ডে ওয়ার্ডে মানে কাউন্সিল সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড কখনো, আমি তো সেই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আছি, দেখার সুযোগ হয়েছে। কিন্তু এইভাবে ওয়ার্ড ভিত্তিক সম্মেলন এবং প্রত্যেকটা বিষয়ে, সেদিন যুবদলের হলো, এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠন হচ্ছে, এটা কিন্তু একটা ইতিবাচক লক্ষণ সংগঠনের জন্য। একটা কেউ কারোর উপর ব্লেম দিতে পারবে না, কারণ কর্মীরাই নির্ধারণ করতেছে তাদের নেতা। তাই ঐতিহ্যবাহী 7 নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন, যাদেরকে নিয়ে আপনাদের সংগঠনের কথা চিন্তা করবেন যে সংগঠনের জন্য ভালো হবে। আপনার ব্যক্তিগত পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনি যদি বিবেককে চিন্তা করেন যে আপনার সংগঠনের জন্য ভালো, আপনারা তাদেরকে নির্বাচিত করবেন। যারা নির্বাচিত হতে পারবে না তাদেরকেও আপনারা তুলে টেনে নেবেন এবং তাদেরকে যথাযথ জায়গায় মূল্যায়ন করে সম্মিলিতভাবে আপনারা এগিয়ে নেবেন। এটাই হলো আমার বিশেষ অনুরোধ। আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেক নেতৃত্ব মনে হয় এবং প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। তো মাঝে মধ্যে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলবো, আমরা যে কয়জন আছি মোটামুটি বাদ হই, খারাপ হই, বুড়ো একেবারে বুড়ো হয় না, যদিও আমাদেরকে বুড়োর তালিকায় রেখেছেন। আমরা এখনও মনে হয় যে কোনো অবস্থাতে এতটা বুড়া হয়নি যতটা বুড়া মনে করতেছেন, কিন্তু সংগঠনের জন্য এটাও ঠিক। এখানে যতজন আছে অনেক ক্ষেত্রে আমি কিন্তু এখানে উপস্থিত 8 নাই, আমি সংগঠনের প্রথম থেকে আছি। আমি আজকে আনন্দিত এই বর্তমান নেতৃত্বের কাছে। তারা আমি দেখেছি আমার ওয়ার্ডের কেউ নেতৃবৃন্দরা বেশ সকাল বিকাল অন্ততকে একটা টিম ওয়াইজ কাজ করতেছে। যদিও আমি ওয়াচ করতে আমি তাদেরকে বলি নাই, কিন্তু আজকে এখানে বলতেছি এই জন্য তাদের যে এই পারফরমেন্স, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে এই সংগঠিত করার যে একটা প্রয়াস, সেটাকে আমরা ধন্যবাদ করি। আমরা সকল মতামত, বিবেক, নির্দেশ আমরা ভুলে গিয়ে যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকি, যদি সত্যিকার অর্থে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, যদি সত্যিকার অর্থে আমরা যারা চিৎকার করে বলি তারুণ্যের অহংকার, আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে নিয়ে আসবো, তাহলে বীরের বেশে দেশে নিয়ে আসতে হলে আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেইভাবে এক মানসিকতায় প্রস্তুত হতে হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না, প্রতিযোগিতা থাকবে। আমরা রাজনীতি করি এক পরিবারে, বিএনপি হিসাবে আমরা সবাই এক পরিবারের সদস্য। প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু প্রতিহিংসা যেন না হয়। আর
এই সুযোগে দেখবেন, আপনারা খেয়াল রাখবেন কমিটিতে যেন এখনই অনেকখানে আমি দেখতেছি যে বুঝতেছে বাতাস খারাপ, আগে থেকে ঢুকে যাই এইসব দলের মধ্যে, এইসব ব্যাপারটাকে আপনারা যেন একটু সাবধান থাকবেন। কারণ হঠাৎ করে দলের মধ্যে ঢুকে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন লোককে যেন আপনারা চিহ্নিত করে রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পূর্ণ মিছিলকে মহানগর বিএনপি তথা বিএনপির কে এই বিভাগে আমরা একটা শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে দিলাম। আমরা হায়ারে নেতৃবৃন্দের নেতৃত্বে সবক শোনাতে চাই না, অনেক সবক শুনেছি এই সিলেটে মানুষ, আমরা অনেক আগ থেকেও নেতৃত্ব দিয়েছে, এখন আমাদেরকে আবার সবক দেওয়ার জন্য বিভিন্নভাবে চিকিৎসক পাঠানো হয়। আমরা এইগুলা থেকে একটু আমরা নিজেরা থাকতে হবে, আমরা নিজেদের মধ্যে আমাদের নেতৃত্ব তৈরি করতে হবে এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার ইনশাআল্লাহ আজকে যারা বিজয়ী হবেন, যারা বিজয়ী হবেন তারা সবাই মিলে একযোগে কালকে যেন বড় একটি, আমি দাওয়াতও দিলাম আমার ওয়ার্ডে আগামীকালকে সম্মেলন, আপনারা যারা এখানে আছেন, আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি একজন সদস্য হিসাবে আমি আপনাকে দাওয়াত করলাম। আর এখানে টিম লিডার যারা এদেরকেও বলছি, খালি শুধু এখানে এমদাদ আছে আর আমির আছে, জিয়াবাই আছে, যাই হোক এমদাদ তুমি শুনেন, নেতা হইতে হইলে কর্মীদের সঙ্গে হঠাৎ করে এমন কিছু করিয়েন না যেটাতে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ডিফারেন্স হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সব ঐক্যবদ্ধ, কিন্তু যদি গুড়া ডিঙ্গায় ঘাস খাওয়ার চেষ্টা কেউ করেন তাহলে এর পরিণাম ভালো হবে না। আমরা সবাই আসুন ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সামনে দিতে, আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, আমরা সবাই একজন, কে কোন পদ পেয়েছি কে কোন পদ পাই নাই সেটা আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের সামনে আমাদের দল, আমাদের নেতা নেত্রী আর আমাদের আদর্শ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের মেয়র মহোদয় সাহেবকে। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের নির্বাচিত সভাপতি মুমিনুল হক মুমিন, অ্যাডভোকেট মুমিনুল হক মুমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন